টানা বৃষ্টিতে সিলেট অঞ্চলে বাড়ছে নদ নদীর পানি। আগাম বন্যার শঙ্কা। বরিশালে তেঁতুলিয়া নদী ভাঙনে দিশেহারা স্থানীয়রা। মেহেন্দিগঞ্জের মূল সড়ক ছিল এই নদীতে বিলীন হয়ে গেছে। আমাদের ঘর বাড়ি, মসজিদ, মাদ্রাসা, প্রাইমারি স্কুল সব চলে গেছে নদীর গর্ভে। উপকূলে মশারি জালে বাগদা ও গলদা চিংড়ির রেণু শিকার। দারিদ্রতা কাজে লাগিয়ে গড়ে উঠেছে সিন্ডিকেট। প্রশাসনের দুর্বলতাকে দুষছেন স্থানীয়রা। এক দশকে বাংলাদেশের চা রপ্তানি কমেছে 7 গুণ। প্রথাগত পদ্ধতির উৎপাদনে আন্তর্জাতিক মান অর্জনে পিছিয়ে পড়ার অভিযোগ গবেষকদের। প্রাইস ভালো পেতে হলেই আপনাকে এক্সপোর্টে যেতে হবে, কারণ এক্সপোর্টে যদি আপনি না যান ডিমান্ড ক্রিয়েট হবে না। কুরবানির ঈদ ঘিরে পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। হাট না বসলেও বেচাকেনা চলছে খামারে। গত বছরের চেয়ে দাম বেড়েছে প্রায় 10%। হাট থেকে না নিয়ে এবার ট্রাই করতেছি, এগুলো থেকে নিয়ে একটু দেখি কেমন হয়। এমনি গরু এখানে অনেক ভালো আছে। স্বাভাবিকভাবে গত বছর তুলনায় এবছর একটু গরুর দাম একটু বৃদ্ধি পাবে সব জায়গায়। স্বাগত এখন জনপদে, সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। টানা বৃষ্টিতে সিলেট অঞ্চলের নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এর মধ্যে বিপদসীমার 45 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জুড়ি নদীর পানি। এছাড়া পানি বাড়তে শুরু করেছে মনু, ধলাই, কুশিয়ারা সহ বেশ কিছু নদীর। এদিকে টানা বৃষ্টি শুরু হয়েছে সুনামগঞ্জে। এতে বন্যা আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মাঝে। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেটের সুরমা নদীর ক্লিন বিচ থেকে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ, মৌলভীবাজার থেকে যুক্ত আছেন এম এ হামিদ ও সুনামগঞ্জের সুরমা নদীর পাড় থেকে যুক্ত আছেন লিপসন আহমেদ। শুরুতেই সিলেটের পরিস্থিতি জানবো সহকর্মী সন্দীপন শুভর কাছে। শুভ, জানাবেন এখন পানি কত সেন্টিমিটার উপর দিয়ে বইছে আর পানি উন্নয়ন বোর্ড কি বলছে? এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের সুরমা নদী তীরবর্তী তোপখানা এলাকায় এবং আপনি দেখতে পাচ্ছেন আমার ঠিক ডান দিকে কিন্তু সুরমা নদী প্রবাহিত হচ্ছে। এবং আজকে যে পরিস্থিতি আপনি প্রথমেই জানতে চেয়েছিলেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আমরা যেটি জেনেছি যে বিপদসীমার 2.88 সেন্টিমিটার নিচে পানি এখনও প্রবাহিত হচ্ছে। এখন এরপরে কিন্তু এর পাশাপাশি যদি কানাইঘাটের কথা বলি, কানাইঘাটেও কিন্তু 3.22 সেন্টিমিটার নিচ দিয়ে বিপদসীমার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। এবং এছাড়াও বেশ কয়েকটি পয়েন্টের খবর আমরা নিয়েছি, বিপদসীমার নিচে এখনও পানি অবস্থান করছে। তবে সকাল থেকে আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে যেটা জেনেছি যে 25.6 মিলিমিটার বৃষ্টিপাত এখন পর্যন্ত হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু আশঙ্কা এখনও রয়ে গেছে বন্যা হওয়ার। এবং সিলেটের বেশ কয়েকটি এলাকায় আপনি জানেন যে জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছিল এবং সেই জলাবদ্ধতার কারণে বেশ কিছু বিপর্যয় আমরা বিপর্যস্ত নগরবাসীকে দেখেছি। এবং যে বিষয়টি জানানো উচিত এবং সেটি হচ্ছে যে আজকে এই যে এখন রৌদ্রোজ্জ্বল পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসটাই কিন্তু আমরা একটু আগে দেখেছিলাম যে বৃষ্টি পড়ছে, অর্থাৎ মেঘ বৃষ্টির যে খেলা এবং বৃষ্টি রোদের যে খেলা, সেই খেলাটি কিন্তু আমরা সিলেটে সকাল থেকে দেখতে পাচ্ছিলাম যে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো আবার রোদ উঠছে, কখনো আবার অঝোর দ্বারায় বৃষ্টি হচ্ছে। এইরকম পরিস্থিতি কিন্তু সিলেটে বিদ্যমান রয়েছে। এবং যে বিষয়টি বলতে হয় যে সিলেটের সব কয়টি পয়েন্টে যদিও পানি বিপদসীমার নিচে রয়েছে, তবে এইভাবে যদি ভারী বৃষ্টিপাত হতে থাকে তবে কিন্তু বন্যার আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট সকলেই। তো এই বিষয়ে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, 2022 সাল থেকে টানা কিন্তু কয়েক বছর দফায় দফায় বন্যা দেখেছে সিলেটবাসী। এখন কিন্তু মানুষ যেমন সিঁদুরে মেঘ দেখলে যেমন মানুষ ভয় পায়, তেমনই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটু বন্যা হলেই কিন্তু সিলেটের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন, কখন জানি আবারও সেই ঢল আসে, উজানের ঢল। এবং গতকালকে আমরা দেখেছিলাম পিয়াইন এবং ধলাই নদীতে উজানের ঢলের কারণে কিন্তু অনেকটা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল এবং সেই ঢলে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সব এলাকা। বিশেষ করে পর্যটন স্পট হিসাবে যেগুলো খ্যাত সেগুলো হচ্ছে জাফলং, সাদা পাথর এবং কানাইঘাটের বেশ কয়েকটি স্পট রয়েছে। সেই কয়েকটি স্পটে কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে এই ঘটনাগুলো ঘটেছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল। এবং আজকের পরিস্থিতি কিছুটা, যেহেতু আবহাওয়া পরিস্থিতি এখনও বোঝা যাচ্ছে না, কখনো বৃষ্টি কখনো রোদ, তবে পরিস্থিতি কিছুটা এখনও ভালো মনে হচ্ছে, তবে বন্যার আশঙ্কা এখনও কমেনি। এই ছিল সিলেটের সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন চলে যাব মৌলভীবাজারে। মৌলভীবাজারের সর্বশেষ পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী হামিদ।
শুভ, ধন্যবাদ আপনাকে। আসলে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির কথা যদি বলি, সেক্ষেত্রে গত কয়েকদিন থেকে কিন্তু টানা বৃষ্টি মৌলভীবাজারে চলছে এবং এই বৃষ্টির কারণে বিভিন্ন নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। বিশেষ করে উজানে বৃষ্টি হওয়ার কারণে, অর্থাৎ ভারতের সীমান্তে যখন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু মনু, ধলাই, কুশিয়ারা এবং জুড়ি নদীর পানি বাড়তে শুরু করেছে। বিশেষ করে জুড়ি নদীতে একদম ভারতের কাছাকাছি হওয়ার কারণে সেখানে কিন্তু পানি বেড়ে গিয়ে এই মুহূর্তে জুড়ি নদীর পানি বিপদ সীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদীগুলোর পানি বাড়তে শুরু করেছে কিন্তু এখন পর্যন্ত বিপদ সীমার উপরে গিয়ে পৌঁছায়নি। যদিও গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে মৌলভীবাজারের ৬৬ সেন্টিমিটার। আমি কথা বলেছিলাম আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া পর্যবেক্ষক আনিসুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে আগামী ২-৩ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং বৃষ্টিপাত অব্যাহত হালকা থেকে ভারী বৃষ্টিপাত হবে। আমাদের মৌলভীবাজারে সকাল থেকে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছিল এবং এখন কিছুটা কমে গেলেও কিন্তু সেখানে গুমট অবস্থা বিরাজ করছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। এ বিষয়ে আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে এই মুহূর্তে বন্যার আশঙ্কা তিনি করছেন না, কিন্তু বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে বন্যার আশঙ্কা উড়িয়েও দিচ্ছেন না। এদিকে আমি কথা বলেছিলাম নদী পার্বতী যারা রয়েছেন, নদীর তীরবর্তী যে মানুষগুলো বসবাস করছেন তাদের সাথে। তারা বলছেন যে বিশেষ করে দলাই এবং মনু নদীর বেশ কিছু স্থানে বেড়িবাঁধ ভেঙে গিয়েছিল এবং সেটা এখনো বেড়িবাঁধ নির্মাণ করা সম্ভব হয়নি। বিশেষ করে ইসলামপুরের মকাবিল সীমান্তে যে বেড়িবাঁধটা রয়েছে দলাই নদী, সেখানে বিএসএফ এর বাধায় এখনো বেড়িবাঁধ সম্পূর্ণ করা শেষ হয়নি এবং সেটার কারণে যে কোনো মুহূর্তে পানি বেড়ে গিয়ে কিন্তু মনু নদী সহ দলাই নদীতে বন্যা পরিস্থিতি বাড়তে পারে এবং লোকজন খুবই বিপদের মধ্যে পড়তে পারে। এই ছিল মৌলভীবাজার থেকে আমার কাছে মনু নদী, দলাই নদী এবং অন্যান্য নদী নিয়ে সবশেষ এই মুহূর্তে যুক্ত হবেন সুনামগঞ্জ থেকে সহকর্মী লিপসন আহমেদ। আমরা চলে যাচ্ছি লিপসনের কাছ থেকে, শুনবো সুনামগঞ্জের পরিস্থিতি। লিপসন। আচ্ছা, শুরুতেই যদি বলি যে এই সিলেট কিংবা মৌলভীবাজার থেকে কিন্তু সুনামগঞ্জের চিত্রটা একদমই ভিন্ন। বিশেষ করে কিন্তু এই অঞ্চলে বৈশাখের শুরু থেকেই কিন্তু আসলে হাওরের ধান যখনই কৃষকরা কাটেন তখন থেকেই কিন্তু আসলে বন্যা আতঙ্ক তাদের মধ্যে বিরাজ করে। বিশেষ করে এই যে গত ১ মাস ধরেই কিন্তু এই অঞ্চলে কৃষকরা কিন্তু ধান কাটা ব্যস্ত ছিলেন। সেই সাথে যদি বলি গত ১০ থেকে ১৫ দিন আগে কিন্তু এই অঞ্চলে শতভাগ ধান কাটা যখনই আসলে কর্তন শেষ হয়েছে তখনই কিন্তু এই অঞ্চলের যে মানুষরা তারা যখন স্বস্তির নিঃশ্বাস নেবেন ঠিক সেই মুহূর্তে কিন্তু জেলা প্রশাসন অর্থাৎ গত ১ সপ্তাহ আগে কিন্তু জেলা প্রশাসনে একটি সতর্ক বার্তা জারি করা হয় যে সুনামগঞ্জে যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখানে আসলে বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। সেই সাথে যদি বলি গত ৩ দিন ধরে কিন্তু সুনামগঞ্জে টানা মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেই সাথে ভারতের থেকে কিন্তু মেঘালয় থেকে উজানের যে ডল সেটি কিন্তু আসলে নামছে। এতে কিন্তু সুরমা, কুশিয়ারা সকল নদীর পানি কিন্তু আসলে মূলত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে যদি বলি আমরা যে এখানকার যে মানুষরা রয়েছেন তারা কিন্তু ২০২২ সালের ১৬ জুনের যে ভয়াবহ বন্যা হয়েছিল তখন থেকেই কিন্তু আসলে এই অঞ্চলের মানুষরা কিন্তু একটি বন্যার যখনই আসলে নাম শুনেন তখন কিন্তু আসলে আতঙ্ক বিরাজ করে তাদের মধ্যে। বিশেষ করে কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে ইতিমধ্যে কিন্তু আসলে যেহেতু জেলা নদী পানি বাড়লে ১৩৭টি হাওরে পানি ধারণের ক্ষমতা রয়েছে, যেহেতু হাওরগুলো খালি রয়েছে সেক্ষেত্রে কিন্তু বন্যার সংখ্যা নেই। তবে এখানকার স্থানীয়রা যেটি বলছেন যে জেলা প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ড দুইটি যেহেতু সরকারি দপ্তর তাদের মধ্যে কিন্তু সমন্বয়হীনতার অভাব রয়েছে। কারণ যেহেতু জেলা প্রশাসন থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে বন্যা, সেই ক্ষেত্রে কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে যে বন্যার কোনো সংখ্যা নেই, যার ফলে কিন্তু এখানকার মানুষরা আসলে একটি আতঙ্কের মধ্যে রয়েছেন যে আসলে কোনটি সঠিক কিংবা কোনটি ভুল। সেই ক্ষেত্রে কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু যে সীমান্তবর্তী এলাকার মানুষগুলো রয়েছেন তারা কিন্তু আসলে খুব আতঙ্কে কিংবা দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। সেই সাথে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেটি বলছেন যে ইতিমধ্যে গত ২৪ ঘন্টায় কিন্তু সুনামগঞ্জের ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি যদি বলি প্রায় ৮৮ সেন্টিমিটার নদীর পানি বৃদ্ধি পেয়ে কিন্তু বিপদসীমার ১৮২ সেন্টিমিটার নিচ দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে ইতিমধ্যে আসলে এই জেলায় আসলে বন্যার কোনো সংখ্যা নেই। তো আমরা এখন ফিরে যাব স্টুডিওতে। উজ্জ্বল। বরিশালে তেঁতুলিয়া নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রতিনিয়ত ভাঙনের কবলে মেহেন্দিগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নের ৯ কিলোমিটার এলাকায় এরই মধ্যে বিলীন হয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সহ অসংখ্য ঘরবাড়ি আর ফসলের জমি। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন ঠেকাতে ৭২৮ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ।
তেঁতুলিয়া নদীর তীব্র ভাঙনের কবলে বরিশালের মেহেন্দিগঞ্জ। বিলীন হয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সহ অসংখ্য ঘরবাড়ি আর ফসলি জমি। ফাটল দেখা দিয়েছে মসজিদ আর কবরস্থানের দেয়ালেও। মেহেন্দিগঞ্জের মূল সড়ক ছিল এই নদীতে বিলীন হয়ে গেছে, এবং কি এই যে পাশে মসজিদ 200 বছরকার পুরানো মসজিদ ফাটল ধরে গেছে। এই তেঁতুলিয়া নদীতে আমাদের সব বিলীন করে লয়ে গেছে। আমাদের ঘর বাড়ি, মসজিদ, মাদ্রাসা, প্রাইমারি স্কুল সব চলে গেছে নদীর গর্ভে। এখন আমাদের সরকার যদি বাঁচাইতে পারে। একই অবস্থা তেঁতুলিয়া নদীর দক্ষিণ উলানিয়া, চাঁদপুর ও মেহেন্দিগঞ্জ সদর উপজেলা জুড়ে। শীতে কিছুটা শান্ত থাকলেও বর্ষায় ভয়ঙ্কর রূপ নেয় এই ভাঙন। চলতি বছরের মার্চ থেকে ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছেন শত শত মানুষ। আর ভাঙনের ঝুঁকিতে শতাধিক স্থাপনা, ঘরবাড়ি ও আশপাশের এলাকা। স্থানীয়দের অভিযোগ, ভাঙন ঠেকাতে একাধিকবার জিওব্যাগ ফেলা হলেও মেলেনি স্থায়ী সমাধান। ফলে শুধু খরচ হয়েছে সরকারি অর্থ। শত শত বাড়িঘর ভেঙে নিয়েছে, এবং সুপারি বাগান এবং বিল, কৃষি জমি এবং বাড়িঘর অনেকেরই ভাঙিয়ে নিয়ে গেছে নদীতে। 4 বছরের ব্যবধানে প্রায় 1.5 কিলো নদী ভেঙে স্কুলের কাছাকাছি চলে আসছে। এই হাই স্কুল, চারতলা ভবন এগুলা এই নদীর এককালে নিকটেই, যাতে অতি দ্রুত যদি সরকারি বাজেটের কোনো কাজ না হয় তাহলে আমরা বিতাড়িত হয়ে যাইতে বোকা। ছোটবেলা আমরা নদী দেখছি এককালে বোলার কাছার থেকে ইলিশিয়া নদী, এখন ভাঙতে ভাঙতে আমাদের এই তেঁতুলিয়া নদী সংলগ্ন হয়ে গেছে। সরকারের কাছে দাবি জানাই, সাহার কাছে আমাদের আকুল আবেদন যে আমাকে কিছু সাহায্য করেন, না আমাদের মাথার কোনো চাকরি নাই, আমাদের যা আছে ও নিয়ে যাইব। যেভাবে কোনো একটা নদী ভাঙনের ক্ষেত্রে প্রজেক্ট নেওয়া দরকার, ঠিক সেভাবে আপনার নেওয়া হয় না। দেখা যায় রিঅ্যাক্টিভ নেচারে কিছু একটা হয়েছে, সঙ্গে সঙ্গে সেখানে আপনার একটা প্রজেক্ট নেওয়া হয় এবং অনেক টাকা নষ্ট করা হয়। এতে করে কিছু ঠিকাদার এবং অসাধু কর্মকর্তা কর্মচারীরা হয়তো লাভবান হয়, কিন্তু কাজের কাজ কিছু হয় না। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন ঠেকাতে 728 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে স্থায়ী সমাধান সম্ভব। আর জেলা প্রশাসক বলছেন, নদীর এক পাশে চর পড়ায় অন্য পাশ ভাঙনের কবলে পড়েছে। এতে চরের বালু কাটার উদ্যোগ নেওয়া হয়েছে বলছেন কর্মকর্তারা। এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড তথা পানি সম্পদ মন্ত্রণালয় গুরুত্ব সহকারে কাজ করতেছে। 728 কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প আমরা প্রণয়ন করে পানি উন্নয়ন বোর্ডের যে আমাদের হেড অফিসে দাখিল করেছি। আমরা আশা করতেছি যে এই প্রকল্পটা যদি অনুমোদন হয়, এই 9 কিলোমিটার অংশের নদী ভাঙন রোধ হবে। পাশাপাশি যে জায়গাটুকু আপনার সাদিকপুর ইউনিয়নের অপোজিটে যে চর পড়েছে, সেখানে আমরা বিআইডব্লিউটি এর মাধ্যমে সেখানে একটা ড্রেজিংয়ের ব্যবস্থার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সার্ভে টিম এখানে এসছে, তারা দেখেছে সেখানে কীভাবে ড্রেজিং করা যায়, তাহলে স্রোতটা একটু যদি কমে যায় তাহলে এখানে ভাঙনের প্রবণতা একটু কমে যাবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে শুধুমাত্র তেঁতুলিয়া নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে 1.5 লাখের বেশি মানুষ। আর এই নদী ভাঙন ঠেকানো গেলে রক্ষা করা যাবে প্রায় 4.5 কোটি টাকার সম্পদ। স্থানীয়দের মতে 2022-23 সালের বর্ষায় এই তেঁতুলিয়া নদীর ভাঙন হয়েছিল সবচেয়ে তীব্র। উপজেলা সদর এবং পৌরসভা থেকে এই নদীর দূরত্ব এখন মাত্র 1 কিলোমিটার। প্রতিনিয়ত কিন্তু এই দূরত্ব কমছেই। এই ভাঙন এখনই যথাযথভাবে ঠেকানো না গেলে একসময় মেহেন্দিগঞ্জের অস্তিত্ব থাকবে না, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। ফেরদাউস সোহাগ, এখন, মেহেন্দিগঞ্জ, বরিশাল। চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চরমোহনপুর, বহরমপুর ও বারোঘরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল থেকে টানা বৃষ্টি ও বজ্রপাত শুরু হয় সদর উপজেলায়। এ সময় চরমোহনপুর এলাকায় মাঠে ধান কাটতে গেলে বজ্রপাতে মারা যান খায়রুল ইসলাম নামে একজন। আর বহরমপুর ও বারোঘরিয়া এলাকায় গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে মৃত্যু হয় জালাল আলী ও তাসবুর আলী নামে আরও 2 জনের। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 17 থেকে আষাঢ় পর্যন্ত উপকূলের নদ নদীতে মশারি জালে শিকার করা হয় গলদা ও বাগদা চিংড়ির রেণু। মূলত সাধারণ মানুষের অজ্ঞতা, দারিদ্রতার সুযোগকে কাজে লাগিয়ে গড়ে তোলা হয়েছে একটি রেণু সিন্ডিকেট, যারা প্রশাসনের নজর এড়িয়ে চালাচ্ছে মশারি জালে রেণু শিকারের মহাযজ্ঞ। এক্ষেত্রে প্রশাসনের দুর্বলতাকেই দুষছেন অনেকেই। রেণু সিন্ডিকেট নিয়ে জিয়াদ মাহমুদের প্রতিবেদন।
উপকূলীয় নদ নদীতে নির্বিচারে চলছে রেণু শিকার। এ কাজে মশারি জাল ব্যবহারের কারণে প্রতিদিনই ধ্বংস হচ্ছে নানা প্রজাতির মাছের লার্ভা, ডিম সহ অন্যান্য জলজ প্রাণী। বরগুনা নদী তীরবর্তী এলাকা ঘুরে দেখা যায় রেণু শিকারীদের বেশিরভাগই শিশু কিশোর, যাদের অনেকেই সিন্ডিকেটের দেয়া দাদনের দুষ্টচক্রে আটকে পড়েছেন। মৎস্য বিশেষজ্ঞরা জানান, সিন্ডিকেট বন্ধ হলে মিলবে সুফল। আমরা তো গরিব মানুষ, এই জন্য নাও যারা করতে পারি না, তার জন্য গদির থেকে দাদন নিয়ে আমরা এগুলো করি। মাছ চালান না দিলেই বন্ধ হইবে, আর মাছ যদি পাইকারা চালান দেয় হইলে আমরা মাছ বেচতে পারবো, আর নইলে পারবো না। ছোটো ছোটো ছেলে মেয়ে যারা চাইল্ড লেবারের মধ্যে পড়বে এবং একই সাথে মহিলা, তাদেরকে কম পারিশ্রমিক দিয়ে তাদেরকে এই ছোটো রেণু শিকারের কাজে প্রলোভন দিয়ে থাকে এবং এই কাজটি করিয়ে থাকে। তো আমাদেরকে মৎস্য অধিদপ্তর সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে সঠিকভাবে তদারকি করে এই চক্রকে ভাঙতে হবে। কয়েক ধাপে এই সিন্ডিকেটের কার্যক্রম পরিচালিত হয়। প্রথমে শিকারীদের কাছ থেকে 100 থেকে 150 টাকায় বাগদা ও গলদা রেণু কিনে মহাজনের কাছে বিক্রি করেন হকাররা। এরপর পাইকাররা বাড়তি দরে মহাজনদের গদি থেকে রেণু কিনে সরবরাহ করেন মোকামে। অবৈধ রেণু শিকারীদের ঠেকাতে অভিযানে নেমে হামলা শিকার হতে হয় মৎস্য বিভাগের কর্মকর্তাদের, যার নেপথ্যে থাকে প্রভাবশালী সিন্ডিকেট। পুরুষ মহিলার এখানে ইস্যু আছে, মহিলা ম্যাক্সিমাম ধরে। তো আপনি সব সময় তাদের বিরুদ্ধে 100 ভাগ প্রয়োগ করা খুব মুশকিল হয়ে পড়ে। প্রতিদিনই আহরণ করে জোয়ারের সময়। তো আমাদের ম্যান পাওয়ার একটা অবস্ট্যাকেল, এবং এটা নদীর বিস্তীর্ণ এলাকা জুড়ে তারা কাজগুলো করে। অনুসন্ধানে নেমে সদরের লতাকাটা খেয়াঘাটে হাতে নাতে ধরা পড়ে সিন্ডিকেটের সদস্য। এ সময়ে 25,000-এর মতো রেণু মৎস্য বিভাগের নির্দেশনায় অবমুক্ত করা হয়। জেলার সবচেয়ে বড় মোকামের খোঁজে পাথরঘাটায় যাওয়ার পথেই দেখা যায় মোটরসাইকেলে করে রেণু সরবরাহ করছে সিন্ডিকেটের আরেক সদস্য। তাকে থামানো হলে কয়েক মিনিটের মধ্যেই হাজির হন চরদুয়ানি সিন্ডিকেটের হোতারা। সব দেয় আমার অফিস, সব দেবে। তেল খরচটা আমরা দিব। আপনার পরিচয় দিচ্ছেন না ভাইজান নেন। অনুসন্ধানে দেখা যায় বরগুনায় প্রায় 30টির বেশি গদি রয়েছে। আমতলীর পচা কোরালিয়ার জালাল, বগির মোহাম্মদ মতি, কালমেঘা এলাকার মোহাম্মদ মোস্তফা মৃধা সহ তালতলী উপজেলা ও বামনায় প্রভাবশালীরা গড়ে তুলেছেন শক্তিশালী সিন্ডিকেট। অন্যদিকে সদরের ফুলঝুরি এলাকায় ঘরে ঘরেই চলে অবাধে রেণু বেচাকেনার কার্যক্রম। এমনকি সিন্ডিকেট সদস্যরা নিজ মুখেই স্বীকার করেন বিষয়টি। সানু মেম্বার আছে, সুমন, আর আছে সুনীল বাবু। আমরাই 6-7 মিলিয়া 5 মিলিয়া আমরা 5 জন ব্যবসাতেছি। ভালো হলো যে আমাদের নলেজে আসছে। এবার এটা পরিবহনের সাথে কারা জড়িত বা টোটাল সিন্ডিকেট সংগ্রহ থেকে শুরু করে এই গদি পর্যায় পর্যন্ত কারা এটার সাথে জড়িত আছে, এগুলো যাচাই বাছাই করে তাদের তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আভিযানিক ব্যবস্থা নেওয়া হবে। সিন্ডিকেট চক্র বরগুনা থেকে প্রতিদিন লাখ লাখ রেণু পিরোজপুরের রুট ব্যবহার করে পাঠিয়ে দেয় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে। এসব রুটে নজরদারি বৃদ্ধির পাশাপাশি পদক্ষেপের কথা জানান মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। যারা পাচার করে এবং যারা অবৈধভাবে ধরে, এমনকি যারা অবৈধ জাল ব্যবহার করে, এই আইন লঙ্ঘনকারীকে আমরা কঠোরভাবে দমন করতে চাই। রেণু শিকার বন্ধে প্রশাসন সবসময় থাকে কঠোর অবস্থানে। তবুও সিন্ডিকেটের দুষ্টচক্রে কখনোই বন্ধ হয় না রেণু শিকার, যা দেশের সামগ্রিক মৎস্য খাতের জন্য হুমকি স্বরূপ। তাই মৎস্য গবেষক এবং সচেতন মহল বলছেন, প্রান্তিক পর্যায়ে শিকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পুরোপুরি বন্ধ করতে হবে রেণু সিন্ডিকেট। জিয়াদ মাহমুদ, এখন, বরগুনা। বাংলাদেশ বিশ্বের অন্যতম চা উৎপাদনকারী দেশ হলেও আন্তর্জাতিক বাজারে চা রপ্তানিতে এখনও অর্জিত হয়নি কাঙ্ক্ষিত সাফল্য। বরং দিন যত যাচ্ছে ততই পিছিয়ে পড়ছে রপ্তানিতে। চা উৎপাদন ও রপ্তানি প্রক্রিয়ায় জটিলতা, কাঠামোগত সমস্যার কথা বলছেন বিশ্লেষকরা। যদিও চা বোর্ডের মতে ধীরে ধীরে চা রপ্তানিযোগ্য পণ্যে পরিণত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আন্তর্জাতিক চা দিবসে গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল।
এক কাপে মেলে ইতিহাস, সংস্কৃতি আর হৃদয়ের কোমলতার অনুপমা স্বাদ। এই চা একসময় বাংলাদেশের অর্থকরী ফসলের মধ্যে অন্যতম ছিল, আন্তর্জাতিক বাজারেও ছিল সাফল্যের দাপট। কিন্তু বিগত কয়েক বছরে দেশের চা শিল্পে যে কালো মেঘ দেখা দিয়েছে তা এখন আরও ভারী হচ্ছে। বিশ্ববাজার থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। সূচক বিশ্লেষণ করলে দেখা যায় বিশ্বের চা বাণিজ্যে বাংলাদেশের অবস্থান বেশ টলমলে। রপ্তানিকারক দেশ হিসেবেও অতীত অর্জনে পড়েছে ভাটা। গত এক দশকে রপ্তানি কমেছে অন্তত 7 গুণ থেকেও বেশি। সংশ্লিষ্টরা বলছেন, শ্রমের মজুরি, কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়া সহ উৎপাদন খরচ বৃদ্ধি মূলত এই শিল্পের দুরবস্থার কারণ। প্রোডাকশন কমায় সবাই মানে কোয়ালিটির দিক দিয়ে মনোযোগ দিতেছে, কিন্তু তারপরেও ওই আশানুরূপ মূল্য কেউ পাইতেছে না। প্রাইসটা আছে আপনার এভারেজ, ন্যাশনাল এভারেজ 205 টাকা, বাট সিওপি কিন্তু আর ওই 205 টাকা 60 টাকা না, 210 টাকা 20 টাকা সিওপি। সো সবারই কিন্তু লস হচ্ছে। সিন্স লাস্ট 5-7 ইয়ার্স ডিমান্ডের সাপ্লাই নিয়ে আমার মনে হয় কেউ ওইটা ফোকাস করতেছে না। বিশ্লেষকরা বলছেন, চায়ের গুণমান ও প্রক্রিয়াজাতকরণে এখনও রয়েছে আধুনিক প্রযুক্তির অভাব। অনেক উৎপাদক এখনও প্রথাগত পদ্ধতিতে চা তৈরি করেন, যা আন্তর্জাতিক মান পূরণে ব্যর্থ হয়। এই খাত সংশ্লিষ্ট সকলকে নিয়ে সমস্যা সমাধানের পরামর্শ তাদের। বিভিন্ন ধরনের চা মার্কেটে চলে আসছে, সেক্ষেত্রে গুণগত মানের অনেক সমস্যা হচ্ছে। চা শ্রমিক আছে, সেই শ্রমিকদেরও আমাদের মানে অনেক ধরনের তাদের প্রবলেম দেখা দিচ্ছে। প্রাইস ভালো পেতে হলেই আপনাকে এক্সপোর্টে যেতে হবে, কারণ এক্সপোর্টে যদি আপনি না যান ডিমান্ড ক্রিয়েট হবে না। এবং গুণগত মান, আমি বারবারই বলছি যে চায়ের যে গুণগত মানের বিষয়টা সেটাকে খেয়াল রাখতে হবে। এদিকে চা বোর্ড জানালো, বিগত 3 দশকে চীন, ভারত বা কেনিয়ার মতো দেশগুলো তাদের চা আন্তর্জাতিকভাবে সুপরিচিত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে, যে ক্ষেত্রে বাংলাদেশ এখনও পিছিয়ে। এমন বাস্তবতায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির জন্য প্রয়োজন টেকসই পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন। যে চাগুলো এক্সপোর্ট হয় ওদের অ্যাভারেজ প্রাইস ধরেন $1.2, $1.3, মানে হচ্ছে 140 টাকা 50 টাকা। আমাদের কস্ট অফ প্রোডাকশন 220 টাকার উপরে। তো আমাদের কস্ট অফ প্রোডাকশন কমাতে হবে অথবা কোয়ালিটিটাকে ইমপ্রুভ করতে হবে। চায়ের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং উন্নয়ন, ব্র্যান্ডিং সহ নতুন বাজার অনুসন্ধান করতে পারলে বাংলাদেশের চা শিল্প যেমন ফিরে পাবে তার অতীত ঐতিহ্য, তেমনি বাড়বে রপ্তানিও। গুলজার আহমেদ, এখন সিলেট। শিক্ষার্থী আত্মহত্যার ঘটনার জের ধরে শিক্ষা কার্যক্রম সংস্কারের 4 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন শিক্ষার্থীদের 4 দফা দাবির মধ্যে কি কি রয়েছে, তারা কি বলছেন? উজ্জ্বল, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী, কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকারের আত্মহত্যার পর থেকে মূলত খুশি ওঠে এখানকার শিক্ষার্থীরা, এবং তারা 4 দফা দাবিতে কিন্তু তারা তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করে যাচ্ছেন। এবং ধ্রুবজিৎ কর্মকার যেটি তার সুইসাইড নোটে লিখে গিয়েছেন, তার মৃত্যুর জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দায়ী, এবং সেই আলোকে তারা যে কথাটি বলার চেষ্টা করছেন 2017-18 সেশন থেকে সমন্বিত শিক্ষা পদ্ধতির আওতায় যখন এই শিক্ষার্থীরা, এই ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা তারা যখন পরীক্ষা দেওয়া শুরু করে, তাদের এই ইঞ্জিনিয়ারিং কলেজ সহ আরও 3 থেকে 4টি ইঞ্জিনিয়ারিং কলেজের সিলেবাস তাদেরকে পড়তে হয়। সুতরাং এই যে একটা বাড়তি চাপ পরীক্ষার আগে শিক্ষার্থীদের নিতে হয়, যার কারণে কিন্তু অনেকেই খুব মানসিক চাপের মধ্যে থাকে, এবং যার কারণে এই ধ্রুব কর্মকারের মতো শিক্ষার্থীর আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে বলে শিক্ষার্থীরা দাবি করছেন। এবং তারা এই শিক্ষা পদ্ধতি বাতিল চেয়ে 16-17 সেশনের যে শিক্ষা পদ্ধতি সেটি আবার পুনর্বহাল চান, এবং এই মধ্য দিয়ে কিন্তু আসলে এই চাপ থেকে তারা আসলে মুক্তি চান, এবং যার জন্য আজকে ঠিক ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে রহমতপুর বাইপাসে তারা কিন্তু জমায়েত হয়েছেন, এবং তারা তাদের দাবি আদায়ের ব্যাপারে কিন্তু অনড় অবস্থানে রয়েছেন। এবং এই ঘটনার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি বিভাগের পরীক্ষা নিয়ন্ত্রক প্রশাসক 20, 21 এবং 22 এই 3 দিনের যে পরীক্ষাগুলো রয়েছে, সকল এই 3 দিনের পরীক্ষাগুলো তারা স্থগিত করেছেন, এবং পরবর্তী নির্দেশনার পরবর্তী সময়ে যে পরীক্ষাগুলো রয়েছে শিডিউল অনুযায়ী সেগুলো হবে বলে তারা জানিয়েছেন। তবে শিক্ষার্থীরা আমাদেরকে যেটা জানিয়েছেন, তাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ হচ্ছে তারা কোনো ধরনের ক্লাস, কোনো ধরনের পরীক্ষায় তারা আসলে কিন্তু অংশগ্রহণ করবে না। আমি জানিয়ে রাখতে চাই, এখন কিন্তু তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো চলছে বিভিন্ন বিভাগের। এখানে এই ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে মূলত ট্রিপলি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রায় 700 শিক্ষার্থী কিন্তু এখানে পড়াশোনা করেন, এবং কলেজ অধ্যক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখনও তাদের 50% মতো লোকবল সংকট রয়েছে,
রয়েছে, যেখানে 28 জনের মতো লেকচারার সংকট রয়েছে। সুতরাং এত সংকটের মধ্যে এই শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের এই কার্য প্রতিবাদ এবং মানববন্ধন কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এবং আজকে পথনাটক রয়েছে, আজকে শোক সভা রয়েছে, এবং গতকালকে আমরা দেখেছি মোমবাতি প্রজ্বলন বিক্ষোভ মিছিল হয়েছে। সুতরাং শিক্ষার্থীরা যেটা বলছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে, যতক্ষণ পর্যন্ত তাদের 4 দফা দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আসলে তাদের আন্দোলন থেকে সরবে না, কোনো ধরনের পরীক্ষায় তারা অংশগ্রহণ করবে না। সবগুলি এই ছিল ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল। যশোরের বাজারে বেড়েছে চালের সরবরাহ, এতে 15 দিনের ব্যবধানে কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে চালের দাম। বিস্তারিত জানাতে জেলার বড় বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, জানাবেন বাজারে চালের সরবরাহ আর কোন চালের দাম কেমন? বাজারে চালের সরবরাহ বেড়েছে। কিছুদিন আগে যে সরবরাহ ছিল, অর্থাৎ নতুন ধান ওঠার পরে চাউলের সরবরাহ বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন যে আর কিছুদিন পরে চাউলের সরবরাহ আরো বাড়বে, কারণ যে মৌসুম রয়েছে, এই মৌসুমে যারা কৃষক রয়েছে তারা ধান বিক্রি করেছেন, সেই ধান মিলাররা কিনে এই যে আড়তে, বিভিন্ন আড়তে চাউল বিক্রি হচ্ছে। আমরা দেখেছি যে বাসমতি চাল আজকে বাজারে বিক্রি হচ্ছে 84 টাকা, যেটি 15 দিন আগেও ছিল কিন্তু 95 টাকা, এবং মিনিকেট যে চালটি সেটি 64 টাকা বিক্রি হচ্ছে, যেটি 15 দিন আগে 74 টাকা বিক্রি হচ্ছে। তবে মোটা চাউলের দাম কিন্তু কমেনি। মোটা চাউলের দাম আগে যা ছিল এখনো তা রয়েছে, 52 থেকে 53 টাকা বিক্রি হচ্ছে। তবে কাজল লতার দামও কিন্তু 10 টাকা প্রায় কেজিতে কমেছে, বর্তমানে বিক্রি হচ্ছে 64 টাকা, যেটি 1 সপ্তাহ 15 দিন আগেও কিন্তু বিক্রি হচ্ছে 74 টাকা। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে বাজারে সরবরাহ বেশি থাকায় চাউলের দামটি কিন্তু কম রয়েছে। তবে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এই যে মৌসুম রয়েছে, অর্থাৎ বড় মৌসুমে ধান উৎপাদন বেশি হয়, এই সময় চাউলের দাম যে 10 টাকা কমেছে, এতে আরো বেশি কমার কথা ছিল। তবে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে ধানের দাম যেহেতু বেশি রয়েছে, সেক্ষেত্রে চাউলের দাম যে পরিমাণে রয়েছে, সেক্ষেত্রে তারা বলছেন যে সামঞ্জস্যতা রেখে কৃষক যেন ন্যায্য দাম পায়, সে কারণে কিন্তু এই যে চাউলের দামটি এভাবেই রয়েছে। তবে আরো কিছুদিন গেলে হয়তো চাউলের দাম বাড়তে পারে, এমনটি কিন্তু আশঙ্কা করছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তবে যারা কৃষক রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত অভিযোগ করে থাকেন যে তারা যখন ধান বাজারে বিক্রি করেন, ধান ওঠার মৌসুম থাকে, তখন যে দাম কম হয়ে যায়, সেক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হয়, এর মধ্যে লাভবান হয় যারা মধ্যস্থভোগী ব্যবসায়ী রয়েছেন তারা। সেক্ষেত্রে এই যে ওঠামুখে ধানের দাম কিছুটা হলেও কম রয়েছে, তাদের অভিযোগ রয়েছে কৃষকদের। তবে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে তারা তাদের যে মধ্যস্থভোগীর যে ব্যবসায়ী রয়েছেন, সেক্ষেত্রে তারা কিছু প্রতিবন্ধকতা রয়েছে, বিশেষ করে যে মেলাররা রয়েছে, অটো মিলের যে মালিকরা রয়েছেন, তাদের যে সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটের কারণে কিন্তু অনেক সময় দামটি কম বেশি হয়ে থাকে। তবে যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে বাজারে যে সরবরাহ রয়েছেন, সেই সরবরাহ থাকলে যদি বেশি থাকে দাম কম থাকে, এবং কম থাকলে দাম বেশি হয়ে যায়। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ সাথী উজ্জ্বল। ঈদুল আজহা উপলক্ষে এখন পর্যন্ত পশুর হাট না বসলেও চট্টগ্রামের খামারগুলোতে পশু বেচাকেনা বাড়তে শুরু করেছে। পছন্দ করে অনেকে আবার বুকিং দিয়ে যাচ্ছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে গেল বছরের তুলনায় এবার জেলায় কোরবানিদাতা বেড়েছে 67,000। সে তুলনায় পশুর ঘাটতি রয়েছে প্রায় 35,000। এদিকে খামারিরা বলছেন উৎপাদন খরচ বাড়ায় দাম বেড়েছে প্রায় 10%। আরও জানাচ্ছেন কাজী মাহফুজ। পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। ঈদ ঘিরে এরই মধ্যে ব্যস্ততা বেড়েছে চট্টগ্রামের পশুর খামারগুলোতে। ভালো দামের আশায় নিজের শখের গরুগুলোকে আকর্ষণীয় করে তুলতে ব্যস্ত খামারিরা। ইতোমধ্যেই শুরু হয়েছে পশু বেচা বিক্রি। ঝামেলা এড়াতে আগে ভাগেই খামারে এসে গরু দেখছেন অনেকে। পছন্দ হলে বুকিং দিয়ে রাখছেন কেউ কেউ। রিকোয়েস্ট করতেছে আর কি, একটু যাতে কম দিয়ে দেয়, ওনাদের খরচ বেশি বলতেছে, ওই জন্য একটু সময় নিচ্ছে, দেখি রিকোয়েস্ট করে নিতে পারি। আমরা আগে নিয়ে নিচ্ছি, তো একটু মনে করেন এই হাট থেকে না নিয়ে এবার ট্রাই করতেছি, এগুলো থেকে নিয়ে একটু দেখি কেমন হয়। এমনি গরু এখানে অনেক ভালো আছে, দাম আছে মোটামুটি, গোখাদ্যের দাম তো বেশি, সেই অনুপাতে দামটা ঠিকই আছে। 2015 সালে চট্টগ্রামে পশু কুরবানি হয় 5 লাখ। 2024 সালে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় 8,19,000-এ। অন্যদিকে এবার সরবরাহ কিছুটা কম থাকায় স্থানীয়ভাবে প্রস্তুত করা হয়েছে 8,60,000 গবাদি পশু। ঘাটতি রয়েছে প্রায় 35,000।
জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী চট্টগ্রামে ছোট বড় মিলিয়ে 14,256টি খামার রয়েছে। এছাড়া অস্থায়ীভাবে গড়ে উঠেছে বেশ কিছু খামার, যেখানে 3 পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে মৌসুমি খামারিরা কুরবানির পশু সংগ্রহ করছেন। ফলে ঘাটতি পূরণে কোনো ধরনের সমস্যা হবে না বলছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা। কাঁচা ঘাসের সরবরাহটা এখানে কম, অনেকেরই কাঁচা ঘাস কিনে খাওয়াতে হয়। এখানে অনেকেরই যাদের এখানে কাঁচা ঘাসের প্লট আছে, যারা কাঁচা ঘাস তৈরি করে, তারাই ভালো করতেছে। এখানে চারণভূমির অভাবে এবং অন্যান্য আদার্স ফ্যাসিলিটিসের কারণে কিছুটা গরু খামার এখানে কমে গেছে, কিন্তু এখনও এখানে এলাকাতে অনেক বড় বড় খামারে আছে। কুষ্টিয়া, পার্শ্ববর্তী বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এসব এলাকা থেকে গরু আসে। এই ঘাটতি চাহিদাটা আমরা এভাবে ফিল আপ করে থাকি। না, আমাদের আসলে খাদ্যের দামের কারণে কিছু একটু অনুৎসাহিত হয়, কারণ খাদ্যের দামটা অনেক বেড়ে গেছে। গেল বছরের চেয়ে এবছর কোরবানির পশুর দাম 10% পর্যন্ত বেড়েছে। গোখাদ্যের দাম অস্বাভাবিক হারে বাড়ায় এবং পশু মোটাতাজা করতে বেশি অর্থ খরচ হওয়ায় এবার দাম কিছুটা বেশি বলছেন খামারিরা। দাম একটু বেশি হবে কারণ হলো গতবারে ভুসির রেটটা একটু কম ছিল, তবে এবার প্রতি বছরে নিয়ে এবারও আমাদের ভুসির দামগুলো বাড়তেছে। আমাদের এখানে সর্বোচ্চ 4 থেকে 4.5 লাখের মধ্যে গরু আছে, অ্যান্ড দেন সর্বনিম্ন আপনার 41 পর্যন্ত আছে। স্বাভাবিকভাবে গত বছর তুলনায় এবছর একটু গরুর দাম একটু বৃদ্ধি পাবে সব জায়গায়, আমাদের না শুধু, সব জায়গায়, চিরাঙের সব জায়গায় বৃদ্ধি পাচ্ছে। গেল বছরের তুলনায় এবার চট্টগ্রামে কুরবানিদাতা বেড়েছে 67,297 জন। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। কোরবানির ঈদের বাজারে চাহিদা থাকলেও দাম বাড়েনি পেঁয়াজ, আদা, রসুনের, বরং 15 দিনের ব্যবধানে খাতুনগঞ্জে এসব পণ্যের দাম কমেছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, মশলার দাম যেহেতু এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে, আগামীতে ঈদ নাগাদ এই দাম সহনীয় পর্যায়ে থাকবে কিনা, ক্রেতাদের নাগালে কি বলছেন বিক্রেতারা? উজ্জ্বল, থাকার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ আমরা দেখেছি খাতুনগঞ্জের বাজারে প্রতিদিনই কিন্তু বিপুল পরিমাণ পেঁয়াজের ট্রাক আসছে এবং পেঁয়াজ কিন্তু লোড আনলোড হচ্ছে, এবং এখানকার আড়তদাররা যারা বলছেন যে তারা চাহিদা মতো পেঁয়াজ কিন্তু পাচ্ছেন, এবং দেশি যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলোর চাহিদা কিন্তু বেশ ভালো, এবং সেই জাতের পেঁয়াজগুলোই মূলত খাতুনগঞ্জের বাজারে বেচা কেনা হচ্ছে বেশি। ভারতীয় পেঁয়াজ একেবারে নেই বললেই চলে, কারণ দেশে এবার পেঁয়াজের ভালো উৎপাদন হয়েছে, এবং সেই কারণেই কিন্তু আমরা দেখেছি যে গেল 25 থেকে 30 দিন যাবৎ কিন্তু পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। দেশি যেই সুখসাগর পেঁয়াজটি রয়েছে সেটি 42 থেকে 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে প্রতি কেজিতে পাইকারিতে, এবং যেটি দেশি পেঁয়াজ রয়েছে সেটি কিন্তু 43 থেকে 47 টাকা বা 48 টাকা পর্যন্ত দামে কিন্তু বিক্রি হচ্ছে। এবং বিক্রেতারা বলছেন যে প্রচুর পরিমাণে পেঁয়াজ আসছে, কিন্তু সেই তুলনায় আসলে ক্রেতা নেই, অর্থাৎ কোরবানির ঈদকে কেন্দ্র করে যেই পরিমাণ ক্রেতা সমাগম হওয়ার কথা ছিল সেই পরিমাণে ক্রেতা না থাকায় কিন্তু এখনও কিন্তু দাম অনেকটা স্থিতিশীল রয়েছে। তবে যদি হঠাৎ করে চাহিদা বেড়ে যায় সেই ক্ষেত্রে আসলে দামের কিছুটা তারতম্য হতে পারে। অন্যদিকে আদার বাজারের কথা যদি বলি, আদা বর্তমানে যেটি বিক্রি হচ্ছে 105 টাকা করে, এবং চায়না আদা যেটি সেটি বিক্রি হচ্ছে কিছুটা বাড়তি দরে 115 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং বিক্রেতারা বলছেন যে দীর্ঘদিন ধরে আসলে আদার বাজারে কিছুটা ভাটা পড়েছে, বিশেষ করে আন্তর্জাতিক বাজারে আদার দাম কিছুটা কমার কারণেই মূলত কিন্তু এই দামে ধস নেমেছে বলে তারা বলছেন, এবং বিশেষ করে ভারতীয় কেরালা যে আদা সেটি মূলত চট্টগ্রামের বাজারে বা খাতুনগঞ্জে বেশি বেচা বিক্রি হয়, সেটির দামই কিন্তু কিছুটা কমেছে। রসুনের কথা যদি বলি, রসুন কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমে গেছে, এবং সেই কমার কারণেই কিন্তু মূলত রসুনের দামেও কিন্তু কিছুটা ভাটা পড়েছে। গেল 1 মাস ধরে ক্রমাগত দাম কমছে, এবং সেই দাম কিন্তু 150 টাকা থেকে নামতে নামতে এখন বর্তমানে চায়না রসুন যেটি 115 টাকায় বিক্রি হচ্ছে, এবং যেটি দেশি রসুন সেটি কিন্তু 105 টাকায় বিক্রি হচ্ছে। এবং বিক্রেতারা বলছেন যে এই রসুনগুলো মূলত আরও বাড়তি দামে কেনা ছিল, কিন্তু বাজারে দাম না থাকার কারণে কিন্তু বর্তমানে লোকসানে তাদেরকে এই রসুন বিক্রি করতে হচ্ছে। উজ্জ্বল। রাঙামাটির বাঘাইছড়িতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে 30টি দোকান। মঙ্গলবার রাত 1টার দিকে মুসলিম ব্লক বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত 1টার দিকে মুসলিম ব্লক বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত পড়ে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পুড়ে যায় 30টি দোকান। এতে অন্তত 1.5 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
খুলনার বাজারে বেড়েছে দেশীয় ফলের সরবরাহ, এতে কিছুটা কমে বিক্রি হচ্ছে দেশীয় ফল, তবে চড়া দামে বিক্রি হচ্ছে আপেল, কমলা, মাল্টা সহ বিভিন্ন আমদানিকৃত ফল। নিয়ে বিস্তারিত জানাতে ফলের খুচরা বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন বাজারে দেশীয় ফলের সরবরাহ, দরদাম কেমন দেখছেন, আর বিদেশি ফলের দরদাম নিয়ে বিক্রেতারা কি বলছেন? উজ্জ্বল, খুলনায় আমদানিকৃত যে ফলগুলো বিক্রি হচ্ছে বাজারে তার কিন্তু দাম অনেকটাই চড়া রয়েছে। আমরা দেখেছি যে গত 2 থেকে 3 মাস ধরে কিন্তু এই যে ফলের যে দাম সেটা কিন্তু অনেকটাই চড়া রয়েছে। আজকেও কিন্তু সেই একই রকম অবস্থা। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত আমদানিকৃত যে ফল রয়েছে বাজারে সেগুলোর সংখ্যা কিন্তু বেশ কম এবং আমদানির যে পরিমাণ সেটাও কিন্তু অনেকটাই কম রয়েছে, যার ফলে কিন্তু বাজারে এই যে ফলগুলোর দাম কিন্তু একেবারে কমছে না। তবে বর্তমানে বাজারে কিন্তু দেশীয় জাতের ফল বলতে আম উঠতে শুরু করেছে, এর পাশাপাশি লিচু রয়েছে বাজারে, সেই সব জিনিস কিন্তু দাম কিন্তু অনেকটাই মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন, তারা যেটি বলছেন যে মূলত মালটা কিন্তু আজকে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 350 টাকা, কোনো কোনো জায়গায় 300 টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে। আপেল প্রতি কেজি বিক্রি করা হচ্ছে কিন্তু 350 থেকে 300 টাকার মধ্যে আপেলও বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি আঙুর রয়েছে বাজারে, আঙুর কিন্তু 400 থেকে 600 টাকা পর্যন্ত প্রতি কেজি আঙুর বিক্রি করা হচ্ছে। তবে এখানে রাজশাহী, এখানকার সাতক্ষীরা সহ বিভিন্ন জায়গা থেকে আম আসছে খুলনার বাজারগুলোতে, সে আম কিন্তু বিক্রি করা হচ্ছে 50 থেকে 100 টাকার মধ্যে প্রতি কেজি। এর পাশাপাশি লিচু রয়েছে, লিচুর উৎপাদন বা আমদানিকৃত যেহেতু কম রয়েছে বাজারে, সে কারণে কিন্তু লিচু প্রতি কেজি লিচু কিন্তু বিক্রি করা প্রতি 100 পিস লিচু কিন্তু বিক্রি করা হচ্ছে 400 থেকে 450 টাকায়। মোটামুটি বললে চলে যে বাজারে যে লিচু বা আম রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি বললে চলে যে বাজারে বেশ উঠতে শুরু করেছে এবং দামও কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। এরপরে আরও যত বেশি বাজারে আম এবং লিচু আসতে শুরু করবে ততই কিন্তু অন্যান্য ফলের তুলনায় এই ফলগুলোর বিক্রি বেশি হবে এবং দামও অনেকটা কমে আসবে। তবে বাজারে ক্রেতার সংখ্যা কিন্তু অনেকটাই কম রয়েছে, বিশেষ করে আমদানিকৃত যে ফলগুলো রয়েছে তার ক্রেতা একেবারে নেই বললেই চলে, এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন। তো সব মিলিয়ে উজ্জ্বল, এই ছিল আমার কাছে ফলের বাজার থেকে সবশেষ খবর। রামিম চৌধুরী জানাচ্ছিলেন খুলনার ফলের বাজারের খবর। এবার যশোর থেকে রিপন হোসেনের প্রতিবেদনে দেখব লিচুর খবর। সবুজ পাতার আড়ালে গাছে গাছে থোকাই থোকাই ঝুলছে লিচু। যশোর সদর ও বাঘারপাড়া লিচু চাষের জন্য বিখ্যাত। যশোরে হাজার হাজার লিচু গাছ রয়েছে, যেখান থেকে সরবরাহ হয় রাজধানী সহ সারা দেশে। তবে চলতি মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় কমেছে লিচুর ফলন। এতে বাগানীরা তাদের লভ্যাংশ নিয়ে রয়েছে শঙ্কায়। অন্যবার থেকে এইবার যে ফলন হয়েছে 4 ভাগের 1 ভাগ ফলন হয়েছে, কিন্তু মাল খুব সীমিত পুড়িয়ে গেছে রোদের তাপমাত্রায়। অল্প হয়েছে কিন্তু দামটা মনে হয় একটু আগের থেকে একটু বেশি আছে। লিচু যা হয়েছে আপনার লিচু তো অর্ধেকের বেশি নষ্ট হয়ে গেছে। যশোরের মধুগ্রামের কৃষক আব্দুল হালিম তার 24টি লিচু গাছে পর্যাপ্ত ফল না হলেও গাছ পরিচর্যায় খরচ করেছেন 50,000 টাকা। তবে সব খরচ বাদ দিয়ে থাকবে না লাভের টাকা। একই অবস্থা যশোর অঞ্চলের অন্যান্য চাষিদেরও। ওষুধ পানি এইসব মিলে প্রায় 50,000 টাকা খরচ হয়ে যাবে। তাতে করে দেখা যাচ্ছে যে অল্প সীমিত কিছু হয়তো থাকতে পারে। এইবার লিচু 7-8টা গাছে আইছে, তখন ওই 1-1.5 লাখ টাকা মতো ওদের বিক্রি হতে পারে। ব্যবসায়ীরা জানান পাইকারিতে মানভেদে প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে 2 থেকে 5,000 টাকা পর্যন্ত, কারণ এবছর বাজারে লিচু অনেক কম উঠেছে। এত স্বাদ এই লিচুর বলার মতো না, অন্য যেখানে যে লিচু হয় তার থেকে আমাদের যশোর লিচু অনেক ভালো। এই বছর কাস্টমার বিভিন্ন দূর দূরান্তের লোক আসতেছে এবং মনে করেন যে প্রচুর দাম, বড় বড় জায়গায় সব জায়গায় যায়। এবছর জেলায় 641 হেক্টর জমিতে লিচুর আবাদ করা হয়েছে। এজন্য ফলন বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। ভালোভাবে যাতে কৃষক হারভেস্ট করতে পারে, লিচু হারভেস্ট করতে পারে এবং বাজারজাত করতে পারবে, তার জন্য কারিগরি যে জ্ঞানের দরকার সেটা আমরা কৃষকদেরকে দিয়ে আসছি। জেলায় এবার 5,400 মেট্রিক টন লিচু ফলনের সম্ভাবনা রয়েছে, যার বাজার মূল্য হতে পারে অন্তত 54 কোটি টাকা। এখন
যশোর। এখন জনপদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। টানা বৃষ্টিতে সিলেট অঞ্চলে বাড়ছে নদ নদীর পানি, আগাম বন্যার শঙ্কা, বরিশালে তেঁতুলিয়া নদী ভাঙনে দিশেহারা স্থানীয়রা। মেহেন্দিগঞ্জের মূল সড়ক ছিল এই নদীতে বিলীন হয়ে গেছে। আমাদের ঘর বাড়ি, মসজিদ, মাদ্রাসা, প্রাইমারি স্কুল সব চলে গেছে নদীর গর্ভে। উপকূলে মশারি জালে বাগদা ও গলদা চিংড়ির রেণু শিকার, দারিদ্রতা কাজে লাগিয়ে গড়ে উঠেছে সিন্ডিকেট, প্রশাসনের দুর্বলতাকে দুষছেন স্থানীয়রা। এক দশকে বাংলাদেশের চা রপ্তানি কমেছে 7 গুণ, প্রথাগত পদ্ধতির উৎপাদনে আন্তর্জাতিক মান অর্জনে পিছিয়ে পড়ার অভিযোগ গবেষকদের। প্রাইস ভালো পেতে হলেই আপনাকে এক্সপোর্টে যেতে হবে, কারণ এক্সপোর্টে যদি আপনি না যান ডিমান্ড ক্রিয়েট হবে না। কোরবানির ঈদ ঘিরে পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা, হাট না বসলেও বেচাকেনা চলছে খামারে, গত বছরের চেয়ে দাম বেড়েছে প্রায় 10%। হাট থেকে না নিয়ে এবার ট্রাই করতেছি, এগুলো থেকে নিয়ে একটু দেখি কেমন হয়। এমনি গরু এখানে অনেক ভালো আছে। স্বাভাবিকভাবে গত বছর তুলনায় এবছর একটু গরুর দাম একটু বৃদ্ধি পাবে সব জায়গায়। আর এই ছিল এখন জনপদের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।